25 জুন 2025 গুজরাটে বাসানকান্থা জেলার বাসিন্দা সন্ধ্যাবাই পাটেলের জন্য এই দিনটি ছিল অত্যন্ত দুঃখজনক। কারণ সেদিন তিনি নিজের হাতে দাহ করে আসেন তার 18 বছর বয়সী মেয়ে চন্দ্রিকার দেহ। এমন দুঃখের দিনে তাদের পাশে ছিলেন যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা। যখন তারা চন্দ্রিকার মৃত্যুর কারণ জিজ্ঞাসা করেন, তখন চন্দ্রিকার বাবা তাদের জানান যে চন্দ্রিকা মারা গিয়েছে হার্ট অ্যাটাকের কারণে। বর্তমানে দেশে কম বয়সী মানুষের হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে বিষয়টি কোনোভাবেই সন্দেহজনক মনে হয়নি কারোরই। একজন মা বাবার কাছে সবথেকে বড় অভিশাপ তাদের জীবদ্দশায় তাদের সন্তানের মরা মুখ দেখা। মাত্র 11 দিন আগে 14 জুন 2025 নিট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল চন্দ্রিকার। বরাবরই পড়াশোনায় মনোযোগী চন্দ্রিকা 478 স্কোর করেছিল এই পরীক্ষায়, যা তার গতবারের প্রাপ্ত নম্বরের থেকে ছিল অনেকটাই বেশি। নিজের এই রেজাল্ট নিয়ে ভীষণ খুশি ছিল চন্দ্রিকা, কারণ সে 100% নিশ্চিত ছিল এবার একটা ভালো কলেজে সুযোগ পেয়ে নিজের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে সে। কিন্তু একটা ঘটনা শুধু তার স্বপ্ন আর সুখী নয়, কেড়ে নেয় বাঁচার অধিকারও। তবে চন্দ্রিকার মৃত্যুর 42 দিন পর 6 আগস্ট 2025 সরকারিভাবে দাখিল করা হয় একটি কাগজ, যা পাল্টে দিয়েছিল এই কেসের কাহিনী। এই কাগজ তুলে ধরেছিল কিভাবে অন্ধবিশ্বাস ও অধিকার দখলের উগ্র মানসিকতার কারণে কাছের মানুষেরা হয়ে ওঠেন অচেনা। নমস্কার, আমি সুজয়, দ্য রিয়েল ক্রাইম শোতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সেই কেসের কাহিনী শোনাবো যা নাড়িয়ে দিয়েছিল সব থেকে গভীর সম্পর্কের ভিত। 2025 সালের 21 ফেব্রুয়ারি গুজরাতের পালাংপুর শহরের বাস স্ট্যান্ডে হস্টেলে ফেরার জন্য বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিল চন্দ্রিকা। সেখানে একটি হোস্টেলে থেকে নিটের জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। অপেক্ষা করতে করতে যখন অন্ধকার নেমে আসে, তখন লিফট যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না চন্দ্রিকার কাছে। তাকে লিফট চাইতে দেখে সেখানে বাইক দাঁড় করায় 24 বছর বয়সী হরেশ চৌধুরী। হরেশকে নিজের পরিস্থিতি খুলে বলে চন্দ্রিকা, যা শুনে তাকে সুরক্ষিতভাবে হস্টেলে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সে। বাসস্ট্যান্ড থেকে হস্টেলের সেই লম্বা রাস্তায় কথোপকথনের মধ্যে হরেশের প্রতি ভালো ধারণা জন্মায় চন্দ্রিকার। আর হস্টেল আস্তে আস্তে দুজনের মধ্যে তাদের ফোন নাম্বারেরও আদান প্রদান ঘটে। তারপর থেকেই তারা একে অপরের সঙ্গে কখনো মেসেজ, আবার কখনো ফোনে কথা বলার মাধ্যমে যোগাযোগ রাখতে থাকে। এই কথা বলা থেকে প্রথমে দেখা সাক্ষাৎ ও ধীরে ধীরে ভালোবাসা পরিণতি পায়। তাদের মধ্যে বেড়ে ওঠাই সম্পর্কের শুরুতেই হরেশ চন্দ্রিকাকে জানায় যে সে বিবাহিত ও তার একটি সন্তানও রয়েছে। তবে এখন আর তার স্ত্রীর সঙ্গে তার আর কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। হরেশের এই সততার কারণে তার প্রতি শুধু ভালোবাসাই নয়, বিশ্বাসও বেড়েছিল চন্দ্রিকার। তাদের সম্পর্কের গভীরতা ক্রমে বাড়তে থাকে। একসঙ্গে ঘুরতে যেতে থাকে তারা, কখনো মাউন্ট আবু, আবার কখনো মহেশনা ঘুরতে যায় তারা। সারাদিন নিট পরীক্ষার প্রস্তুতি আর সন্ধেবেলায় অবসর সময়ে হরেশের সঙ্গে সময় কাটাতো চন্দ্রিকা। যেখানে সমস্ত কিছু ছিল এত সুন্দর, সেখানে মাত্র 3 মাস পর এমন কি ঘটলো যা চিরতরে বদলে দিল চন্দ্রিকার ভাগ্য? ঠিক 3 মাস পর 5 জুন 2025 দুশ্চিন্তায় থাকা চন্দ্রিকার পরিবার পৌঁছয় থারার পুলিশ স্টেশনে। কাঁদতে কাঁদতে তারা পুলিশকে জানায় তাদের মেয়ে চন্দ্রিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চন্দ্রিকার বাবা সন্ধ্যাভাই জানান 1 মাস আগে নেট পরীক্ষা দিতে এসেছিল চন্দ্রিকা, তখন থেকে সে বাড়িতেই ছিল। কিন্তু গতকাল অর্থাৎ 4 জুন 2025 বাড়ির কিছু কাজে বাইরে গিয়েছিল চন্দ্রিকা। তারপর থেকেই বাড়িতে আসেনি সে। ফোনেও পাওয়া যাচ্ছে না চন্দ্রিকাকে। এমনকি বাড়ির আশেপাশের এলাকা, মার্কেট, সমস্ত জায়গা খুঁজে নিয়েছেন তারা, কিন্তু কোনোভাবেই চন্দ্রিকার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর দ্রুত পুলিশ মিসিং রিপোর্ট ফাইল করে ও চন্দ্রিকার মোবাইল ফোন সার্ভেলেন্সে ফেলে তাকে ট্র্যাক করার চেষ্টা করে। 2 দিন পরে চন্দ্রিকার ফোনের লোকেশন পাওয়া যায় গুজরাতের আহমেদাবাদে। কিন্তু পুলিশের টিম সেখানে পৌঁছতে চন্দ্রিকার ফোন আলাদা আলাদা জায়গায় মুভমেন্ট করতে দেখা যায়। কয়েক ঘন্টা পর তার লোকেশন দেখা যায় রাজস্থানের উদয়পুর এলাকায়।
তবে এই লোকেশন শুধু এক জায়গাতে স্থির ছিল না। উদয়পুর থেকে উজ্জয়ন, উজ্জয়ন থেকে গোয়ালিয়র ও গোয়ালিয়র থেকে জয়পুর, আর 10ই জুন রাজস্থানের বালাসারে দেখতে পাওয়া যায়। এরপর চন্দ্রিকার লোকেশনের আর কোনো মুভমেন্ট দেখা যায় না। অবশেষে 12ই জুন রাত 10টায় পুলিশের দুটো টিম চন্দ্রিকার ভাই হীরা ভাইয়ের সঙ্গে বালাসারের একটি রিসর্টে পৌঁছয়। সেই রিসর্টে একটি রুম থেকেই পুলিশ চন্দ্রিকা আর হরিশকে একসঙ্গে খুঁজে পায়। নিজের বোনকে একটি ছেলের সঙ্গে দেখে রাগে ফেটে পড়ে তার ভাই। তারা দুজনেই প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও পুলিশ তাদের ফোন বাজেয়াপ্ত করে ও আলাদা আলাদা গাড়িতে তুলে তাদের নিয়ে যায়, যেখান থেকে চন্দ্রিকাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ও হরেশকে নিয়ে যাওয়া হয় থাররা পুলিশ স্টেশনে। ড্রাই স্টেট হওয়ার কারণে গুজরাতে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ, আর এই আইন ভাঙার কারণে রিপোর্ট ফাইল হয়েছিল হরেশের বিরুদ্ধে, যা পুনরায় ফাইল থেকে খুঁজে পায় পুলিশ। আর এই কেসের ওপর ভিত্তি করেই তাকে হেফাজতে নেয় পুলিশ এবং পরের দিন 2025 সালের 13ই জুন চন্দ্রিকা পুলিশের কাছে স্টেটমেন্ট দিয়ে জানায় যে সে নিজের পরিবারের সঙ্গে থাকতে চায়, হরেশের সঙ্গে নয়। আর এই স্টেটমেন্ট রেকর্ড করেই কেস ক্লোজ করে দেয় পুলিশ। তবে যতটা শান্তির সঙ্গে বন্ধ হয়েছিল এই কেসের ফাইল, ঠিক সেখান থেকেই এই কেস মোড় নেয় অন্য পথে, যা একসঙ্গে পাল্টে ফেলে অনেকগুলো জীবন। 2025 21শে জুন হরেশ জেল থেকে বেরিয়ে এসেই উকিলের সাহায্য নিয়ে হাইকোর্টে হেভিয়াস কর্পাস পিটিশন ফাইল করে। এই হেভিয়াস কর্পাস পিটিশনটি নিশ্চিত করে যে কোনো ব্যক্তির স্বতন্ত্রতা আইনি কারণ ছাড়া কেড়ে নেওয়া যাবে না। কোর্ট এই পিটিশনের অনুমোদন দেয় ও 27শে জুন হিয়ারিংয়ের তারিখ দেয়। যখন প্যাটেল পরিবার ও চন্দ্রিকাকে উপস্থিত থাকার কথা জানানো হয়, কিন্তু চন্দ্রিকার সঙ্গে দেখা করার আশা নিয়ে সেখানে উপস্থিত হরেশের দুনিয়া অন্ধকার হয়ে যায় যখন প্যাটেল পরিবারের উকিল চন্দ্রিকার জায়গায় পেশ করে চন্দ্রিকার ডেথ সার্টিফিকেট, যেখানে মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল হার্ট অ্যাটাক। কোর্ট ডেথ সার্টিফিকেটের আইনি যাচাই সম্পন্ন করে এই কেসটিকে বন্ধ করে দেয়। তবে কোনোভাবেই হরেশ মেনে নিতে পারে না চন্দ্রিকার এই আকস্মিক মৃত্যু, আর তাই এই ঘটনার সত্যতা জানতে সে চন্দ্রিকার বাড়ির আশেপাশে খোঁজ খবর শুরু করে দেয়। কিন্তু সবাই তাকে এটাই জানাতে থাকে যে চন্দ্রিকার মৃত্যু 25শে জুন হার্ট অ্যাটাকের কারণেই হয়েছে। এরপর হরেশ পুলিশের কাছে চন্দ্রিকার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ও তারা চন্দ্রিকাকে খুন করেছে বলে দাবিও করে। সে 1 মাস পর 31শে জুলাই এসপি অক্ষয় রাজ মাখওয়ানা এই কেস ইনভেস্টিগেশনের অর্ডার দেয় ও পরের দিন এসপি সুমন এই কেসের দায়িত্ব হাতে তুলে নেয়। ফোন লোকেশনের মাধ্যমে কোনো ক্লু বা সিসিটিভি ফুটেজ না থাকার কারণে এই কেস হয়ে দাঁড়ায় অত্যন্ত মুশকিল। এরপর পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় চন্দ্রিকার পরিবারকে, যার মধ্যে চন্দ্রিকার কাকা শিবরাম ও কাকার ছেলে নারায়ণকেও ডেকে পাঠানো হয়। এই জিজ্ঞাসাবাদের সময় তার পরিবারের কথায় অসংলগ্নতা লক্ষ্য করে পুলিশ। ঠিক সেই সময় হরেশ এমন একটি প্রমাণ তাদের সামনে রাখে যা দেখে শিবরাম ও নারায়ণের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারা সামনে নিয়ে আসে চন্দ্রিকার পরিবার ও পুলিশের মিলিত এক ষড়যন্ত্রের ভয়ানক কাহিনী। 4 মে 2025 নিট পরীক্ষা শেষ হওয়ার পর বাড়ি থেকে আবারও হোস্টেলে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল চন্দ্রিকা, যদিও তার পরিবারের লোকেরা আলাদা পরিকল্পনা করে রেখেছিল তার জন্য। 5ই মে চন্দ্রিকাকে তার বাড়ির লোক নিয়ে যান একটি অনুষ্ঠান বাড়িতে, যদিও তাদের আসল উদ্দেশ্য এই অনুষ্ঠানে যাওয়া ছিল না, বরং চন্দ্রিকার জন্য সম্বন্ধ দেখতে যাওয়াই ছিল আসল কারণ। এই কথা বুঝতে পারার পর মন ভেঙে যায় চন্দ্রিকার, কারণ তার মনে ছিল ডাক্তার হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে হরেশকে বিয়ে করার স্বপ্ন। কিন্তু চন্দ্রিকার পরিবার ছিল আলাদা বিচারধারার। চন্দ্রিকার বাবা সেন্দাভাই প্যাটেল ছিলেন গ্রামের প্রাক্তন মোড়ল। তারা চন্দ্রিকাকে পড়াশোনার জন্য বাইরে যেতে দিলেও তারা চাইতো তাদের মেয়ে তাদের পছন্দ মতোই ছেলেকে বিয়ে করুক। সম্বন্ধের কথা চলতেই চন্দ্রিকার ব্যবহারে বদল ঘটে, যা দেখে তার অন্য কোনো সম্পর্ক তৈরি হয়ে থাকতে পারে এমনটা সন্দেহ হয় পরিবারের, যার পর থেকে চন্দ্রিকার বাবার মনে হতে থাকে চন্দ্রিকা তাকে ঠকিয়েছে।
সেন্দাবাই, যিনি নিজের মেয়ের চেয়েও সমাজের কথা বেশি চিন্তা করতেন, সামাজিক কটূক্তি ভয় পেতেন, তিনি চন্দ্রিকার ওপর বিধিনিষেধ আরোপ করতে শুরু করেন। তিনি কয়েকদিন চন্দ্রিকার ফোন নিজের কাছে রেখে দেন এবং বাড়ি থেকে বেরোনোর অনুমতিও দেওয়া হয় না তাকে। এছাড়াও তিনি জোর করতে শুরু করেন যে চন্দ্রিকা কেবল তার পছন্দের ছেলেকেই বিয়ে করবে। অবশেষে এই পারিবারিক বিধি নিষেধে বিরক্ত হয়ে চন্দ্রিকা তার পছন্দের মানুষকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। এই কথা সামনে আসতেই আত্মীয় স্বজনরা আগুনে ঘি ঢালা শুরু করেন। চন্দ্রিকার কাকা শিবরাম তাকে কটূক্তি করে বলেন যে তিনি সবাইকে আগে সতর্ক করে দিয়েছিলেন যে আজকাল মেয়েরা কলেজে যায় এবং প্রেমিক বানায়, তারপর পালিয়ে বিয়ে করে। এই কটূক্তি সেন্দা ভাইয়ের ওপর এতটাই প্রভাব ফেলে যে তিনি চন্দ্রিকার পড়াশুনো সম্পূর্ণভাবে বন্ধ করে দেন এবং তাকে বিয়ে করার জন্য চাপ দিতে শুরু করেন। এমনকি পরীক্ষার পর চন্দ্রিকার হস্টেলে ফিরে যাওয়ার কথা থাকলেও তাকে কোচিংয়ে যেতে বা কলেজে ফিরে যেতে দেওয়া হয় না। চন্দ্রিকা তার চোখের সামনে তার স্বপ্ন ভেঙে যেতে দেখে। বাধ্য হয়ে চন্দ্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হরেশের সঙ্গে এই সমস্ত কিছু শেয়ার করে এবং 15-20 দিন পর হরেশ এবং চন্দ্রিকা অবশেষে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। 4 জুন 2025 চন্দ্রিকা সবার নজর এড়িয়ে গোপনে হরেশের সঙ্গে আহমেদাবাদে চলে যায়। তারা আহমেদাবাদ মির্জাপুর আদালতে লিভ ইন চুক্তির আবেদন করেন। কাগজপত্র পাওয়ার পর তারা প্রথমে উদয়পুর, গোয়ালিয়র এবং জয়পুরে যায়, তারপর রাজস্থানে বালাসারের একটি রিসর্টে থাকে। ইতিমধ্যে চন্দ্রিকার পরিবার অভিযোগ দায়ের করে থানায়। লোকেশন জানতে পেরে পুলিশ চন্দ্রিকার ভাই হীরাবাইকে নিয়ে রিসর্টে পৌঁছলে কোনো ওয়ারেন্ট ছাড়াই তাদের ফোন বাজেয়াপ্ত করে ও জেরা করে চন্দ্রিকাকে তার বাড়িতে ফেরত পাঠায়। গাড়িতে চন্দ্রিকা বারবার জানায় সে তার পরিবারের সঙ্গে যেতে চায় না, সে হরেশের সঙ্গে থাকতে চেয়েছিল। প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তার কথা শোনে না পুলিশ। তাকে সেই বাড়িতেই রেখে যায় যেখান থেকে সে নিজের ইচ্ছায় বেরিয়ে এসেছিল। সেন্দা ভাই প্যাটেলের চাপে পুলিশ হরেশের বিরুদ্ধে পুরনো রেকর্ড খতিয়ে দেখতে শুরু করে। 13 জুন 2025 পুলিশ চন্দ্রিকাকে তার বক্তব্য রেকর্ড করার জন্য থানায় ডেকে পাঠায়। সেখানে চন্দ্রিকা বারবার বলে যে সে হরেশের সঙ্গে থাকতে চায়, কিন্তু চন্দ্রিকাকে সাহায্য করার পরিবর্তে পুলিশ সেন্দা ভাই প্যাটেলের সঙ্গে তাকে চাপ দিতে থাকে। হুমকি দেয় যে যদি সে তার বক্তব্য পরিবর্তন না করে তাহলে হরেশ এর পরিণতি ভোগ করবে, কারণ তারা তার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করবে এবং তাকে জেলে পাঠাবে। অবশেষে এই হুমকি কাজে লাগে এবং চন্দ্রিকা অনিচ্ছা সত্ত্বেও পরিবারের সঙ্গে থাকতে চেয়ে বিবৃতি জমা দেয়। 7 দিন পর 21 জুন জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর হরেশ পুলিশের কাছ থেকে তার ফোনটি ফেরত পায়, কিন্তু ফোনটা চালু করার পর এটা সম্পূর্ণরূপে রিসেট করা দেখে অবাক হয়ে যায় হরেশ। তাহলে কি পুলিশ আইন অনুযায়ী নয় বরঞ্চ সেন্দা ভাই প্যাটেলের নিয়ম অনুসারে কাজ করছিল? জেল থেকে ছাড়া পাওয়ার পর হরেশ চন্দ্রিকার জন্য চিন্তিত হয়ে পড়ে এবং তার সঙ্গে যোগাযোগ করার জন্য সোশ্যাল মিডিয়ায় লগ ইন করেন। ঠিক তখনই সে দেখতে পায় চন্দ্রিকা তাকে 17 জুন 2025 তারিখে বেশ কয়েকটি মেসেজ পাঠিয়েছে। সেখানে চন্দ্রিকা লিখেছিল তার পরিবার তাকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে বাধ্য করছে, সে কেবল হরেশকেই বিয়ে করতে চায় এবং হরেশ যেন তাকে নিয়ে যায়। চন্দ্রিকা এও জানায় যদি সে পরিবারের ইচ্ছায় রাজি না হয় তাহলে তার পরিবার তাকে খুন করবে। পুলিশ যখন চন্দ্রিকার কাকা শিবরাম এবং ভাই নারায়ণকে এই মেসেজগুলি দেখায় তখন তারা 24 জুন রাতে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর রহস্য উন্মোচন করতে শুরু করে। 24 জুন 2025 পুলিশ সেন্দা ভাই প্যাটেলের কাছে হেভিয়াস কর্পাস আবেদন নোটিশ পাঠায়, যাতে তাকে 3 দিন পর অর্থাৎ 27 জুন তার মেয়ে চন্দ্রিকাকে আদালতে হাজির করতে বলা হয়। এই কথা জানতে পেরে আদালতে চন্দ্রিকার তার বিপক্ষে যাওয়া নিয়ে ভয় পেয়ে যান সেন্দা ভাই। নিজের অহংকার ও মর্যাদা ভেঙে পড়ার ভয়ে শিবরামের সঙ্গে মিলে চরম সিদ্ধান্ত নিলেন তিনি। প্রথমে চন্দ্রিকাকে কাকার বাড়িতে চলে যেতে বলে সেন্দা ভাই, কিন্তু যখন সে রাজি হয় না তখন তারা দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয় তাকে। ওষুধের প্রভাবে
চন্দ্রিকা তার ঘরে চলে যায় এবং ঘুমিয়ে পড়ে। রাত 1:30 নাগাদ পরিবারের বাকি সদস্যরা যখন ঘুমোচ্ছিল তখন সন্ধ্যাবাই এবং শিবরাম চন্দ্রিকার ঘরে প্রবেশ করে। ঘুমন্ত অবস্থায় গলা টিপে নিজের মেয়েকে নিজের হাতে নির্মমভাবে খুন করে সন্ধ্যাভাই। খুন করার পর সে নারায়ণ ও শিবরামের সঙ্গে চন্দ্রিকার মৃতদেহ স্টোর রুমে নিয়ে যায় ও তার গলায় একটি স্কার্ফ বেঁধে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয় এবং তাদের এই চক্রান্ত গোপন রাখার জন্য 3 জন তাদের ঘরে এসে ঘুমিয়ে থাকার ভান করে। ভোর 4টে তারা স্টোর রুমে যায় ও পরিবারের সামনে নাটক করে জানায় যে তারা চন্দ্রিকাকে মৃত অবস্থায় পেয়েছে। সম্মানের দোহাই দিয়ে তারা সিদ্ধান্ত নেয় যে এই কথা প্রকাশ করবে না। অতএব সকলেই সর্বসম্মতভাবে বলে যে চন্দ্রিকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সকাল 6টায় তার শেষকৃত্য তাড়াহুড়ো করে সম্পন্ন করা হয়। অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য সন্ধ্যাভাই একটি জাল ডেথ সার্টিফিকেট বার করেন, যেখানে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে উল্লেখ করা হয়। এই স্বীকারোক্তির পর পুলিশ শিবরাম এবং নারায়ণকে গ্রেপ্তার করে, কিন্তু ততক্ষণে সন্ধ্যাভাই গ্রেপ্তারের ভয়ে পালিয়ে যায়। তবে কেবল তার পরিবারই নয়, পুলিশও চন্দ্রিকার মৃত্যুর জন্য সমানভাবে দায়ী ছিল। চন্দ্রিকা ন্যায় বিচারের আশায় কথা বলতে থাকে, কিন্তু পুলিশ একবারও তার দিকে সাহায্যের হাত বাড়ায়নি, যার ফলাফল একটি মেয়ের স্বপ্ন ও জীবনের সমাপ্তি এইভাবে ঘটল। বাবা মায়েরা প্রায়শই বিশ্বাস করে থাকেন যে সন্তানদের তাদের নিজেদের ইচ্ছার অধীনে গড়ে তোলাই আসল কর্তব্য, কিন্তু তাদের সন্তানদের সুখ ও জীবনের অধিকারকে দমন করে প্রকৃত সম্মান অর্জন করা যায় না। তাই বাবা মায়েদের কাছে অনুরোধ, সন্তানদের ইচ্ছেকে গুরুত্ব দিন, তাদের মতামত জানার চেষ্টা করুন। আর আমাদের প্রিয় দর্শকদের কাছে অনুরোধ, এপিসোডটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ও এইরকম আরো এপিসোড দেখতে সাবস্ক্রাইব করুন ক্রাইম প্লাস।